শব্দ বলেন, শব্দ চয়ন বলেন, সুরের চলন বলেন, সব কিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট ফার্স্ট লাইনটা। বালাক ভেঙে যাওয়ার পর তখন আমি জয়েন করি, তখন সুরালা নামটা চেঞ্জ হয়, সোলস হয়। গানটা তো যদি সুরটা মনে রাখতে হয় আমার কিছুটা লিখে রাখতে হবে, ওই যে লিখে রাখাটা সেটা আমার লেখা। কর্পোরেট লাইফটা আমার আমি বলবো আমার 80%, 20% আমার মিউজিক, অথচ উল্টা হওয়া উচিত ছিল। পাঠক দর্শক, ঈদ উল আজহা উপলক্ষে বণিক বার্তার এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এই বিশেষ আয়োজনে আলোচনা করব বাংলাদেশের সঙ্গীত শিল্পী নকিব খানের সঙ্গে। আমরা তার সঙ্গে আলোচনায় যাচ্ছি। নকিব খান, আপনাকে স্বাগত বণিক বার্তা স্টুডিওতে। প্রথমেই ঈদ মোবারক। ঈদ মোবারক। আজকে এই সঙ্গীত জগৎ, আপনার সঙ্গীত জগতের বিচরণ, আপনার কর্পোরেট কমিউনিকেশন সব কিছু নিয়েই একটু কথা বলবো। আবারও আপনাকে স্বাগত জানিয়ে আমি প্রথম প্রশ্নটা রাখতে চাই এরকম, যে বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত যখন শুরু হয়, এটা কি আসলে শুধুই সঙ্গীত ছিল, নাকি এক ধরনের সাংস্কৃতিক বিদ্রোহ ছিল, সাংস্কৃতিক পরিবর্তনের ভাষা ছিল কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ব্যাপারটা কিন্তু আমরা যেভাবে দেখি, সাধারণ জনগণ যেভাবে দেখে, আমার মনে হয় আপনি যেভাবে কথাটা তুলেছেন আসলে সেটাই কিন্তু ঠিক। কারণ যখন সদ্য স্বাধীন হলো বাংলাদেশ 1971-এ, তারপর একটা মানে সঙ্গীতের ক্ষেত্র কিন্তু একটা নতুন ধরনের বিপ্লব আমি বলবো সংগঠিত হয়েছিল। সেটাও কিন্তু সংস্কৃতি অঙ্গনও কিন্তু একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিন্তু একটা অংশগ্রহণ ছিল। তারপর যখন দেশ স্বাধীন হলো তখন কিন্তু সেই জিনিসটা কি কন্টিনিউ করেছে, মানুষের যে বিদ্রোহটা, মানুষের যে সাংস্কৃতিক বিপ্লব যেটা, সেটা কিন্তু স্টার্ট হয়েছে 71-এর পর থেকে। এবং আমি বলবো এখানে একজনকে আমি বেশি ক্রেডিট দেবো, সেটা হচ্ছে আজম খান ভাই। কারণ উনি যুদ্ধ করেছেন, বন্দুক রেখে উনি গিটার ধরেছেন, এবং একসময় ছিল ব্যান্ড মিউজিকটা মানে মানুষের ড্রয়িং রুমে কিংবা 5 স্টার হোটেলে বা ক্লাবে সীমাবদ্ধ ছিল। বাংলা গান করতেন, ইংরেজি গান করতো, কিন্তু আজম খান ভাই এসে ওটাকে একেবারে হাটে মাঠে ঘাটে পৌঁছে দিয়েছেন, সাধারণ মানুষের জনগণের কাছে পৌঁছে দিয়েছেন এই ব্যান্ড মিউজিকটাকে। আমি বলবো সেটা এক ধরনের বিপ্লব, বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব বলা যায় এটাকে। এই মধ্যেই তো আপনার সেই বিপ্লবের মধ্যেই বেড়ে ওঠা। বেড়ে সেই সময়টার এই ঈদের কথা একটু স্মৃতিচারণ করেন। ওই সময়ে ঈদটা এবং সেখানে সঙ্গীতের কতটুকু অংশগ্রহণ ছিল, কি সেই সময়টা কেমন কেটেছে? আসলে আমি তো তখন অনেক ছোট ছিলাম, স্কুলে পড়তাম। তখন ঈদ মানে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার, যে ঈদ আসছে, ঈদই পেতে হবে, সেই জন্য সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, সালাম করা, এগুলি কিন্তু খুব ছোটবেলায় খুবই একটা ব্যাপার ছিল। কিন্তু লোহাগড়াই তো কেটেছে। হ্যাঁ, আমার না, লোহাগড়া আমার গ্রামের বাড়ি চুনতি, লোহাগড়া থানায়, বাট আমার শৈশব কেটেছে কিন্তু শহরেই। আচ্ছা, কারণ আমার বাবা চাকরি করতেন শহরেই, আমার বাবা হেডমাস্টার ছিলেন স্কুলের, সো সেখানেই আমাদের তবে ঈদের সময় আমার সব গ্রামে যেতাম, এটা ঠিক। রেনেসার গান বা আপনারও যেসব সঙ্গীত আছে, যেসব কম্পোজিশন আছে, আমরা সেগুলো যখন শুনি তখন সেগুলো শুধু যেন সঙ্গীত না, একটা সমাজের কথা বলে, এবং সেটা শুধু বিনোদন হিসাবে আমরা দেখি না, আপনার একটা চিন্তার জায়গা তৈরি করে, আবার একই সঙ্গে গভীর আবেগের একটা জায়গাও থাকে। এই দুইয়ের ভারসাম্য আসলে কিভাবে ওই সময়টা ধারণ করেছিল? আসলে এটা খুব ভালো কথা বলছি। আমি তখন 71-এর পরে আমি একটু পেছনে যাই, আমার ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পেছনে যাই। 72-তে আমাদের বড় ভাইয়ের একটা ব্যান্ড ছিল বালার্ক নামে। তো আমরা 3 ভাই ব্যান্ডে বাজাতাম, এবং আমরা প্রথম শো করি, কনসার্ট করি কক্সবাজারে। সেখান থেকে আমাদের ব্যান্ড মিউজিক শুরু। বাংলাদেশের কনটেক্সটে ঢাকায় আছে, আমি চিটাগংয়ের কথা বলছি। সো এরপরে বালার্কটা ভেঙে যাওয়ার পর তখন সুরালা নামে একটা দল ছিল। তো ওরা কোনো মৌলিক গান করতো না, ওরা অন্যদের গান করতো কিংবা ফোক গান করতো। তো বালাক ভেঙে যাওয়ার পর তখন আমি জয়েন করি, তখন সুরালা নামটা চেঞ্জ হয়, সোলস হয়। তো আমি 74-এর কথা বলছি। তো এরপরে 74 থেকে 83 পর্যন্ত আমি সোলসে ছিলাম, এবং বাংলাদেশের প্রথম ব্যান্ডের অ্যালবামটা সোলস থেকে বের হয় এবং আমার মিউজিক কম্পোজিশনে বের হয়। দেন আমার একটু ব্যক্তিগত কারণে আমার বাবা এক্সপায়ার করেন, তখন আমাকে বড় ভাই থাকতেন ঢাকায়, আমার ঢাকায় চলে আসতে হয়। 83-তে ঢাকায় চলে আসি। এরপরে সোলসের সাথে প্র্যাকটিস করা কিংবা শো করা হচ্ছে না, বিকজ ওরা চিটাগংয়ে থাকে। সো ঢাকায় এসে আমরা দেখলাম, সেহেতু আমরা মিউজিক করি, রক্তে মিউজিক আছে, ছাড়তে পারি না। তো আমরা তখন আর কয়েকজন মিলে ঢাকা একটা ব্যান্ড ফর্ম করলাম, সেটা হচ্ছে রেনেসা 85-এ। সো রেনেসার শুরুর থেকে, রেনেসার নামটা থেকে শুরু করে সবকিছু কিন্তু আমাদের একটা ভাবনা ছিল, কারণ রেনেসা পুনর্জাগরণ। সো বাংলা শব্দের জন্য রেনেসা যদিও ফরাসি শব্দ, বাট বাংলায় রেনেসাই বলি আমরা।
সো যেটা হয়েছে, আমাদের 5 জন আমরা ফাউন্ডার মেম্বার ছিলাম, কারণ 5 জনের ব্যাকগ্রাউন্ডে ছিল অন্য ব্যান্ডের এক্সপিরিয়েন্স। আমার ছোট পিলুর ছিল সোলসের, বগি ভাইয়ের ছিল অ্যাবনর্মাল 3+2, আর মোটা এবং বামনের ছিল উইন্ডি সারেফ কেয়ার নামে একটা ব্যান্ডের। তো আমাদের যে এটা এক ধরনের আমাদের মিউজিক ক্যারিয়ারের পুনর্জাগরণ, এটা আমাদের ব্যক্তিগত কারণে বলছি। আরেকটা হচ্ছে সেই সময়তে আমরা দেখছিলাম বাংলাদেশে মিউজিক, ব্যান্ড মিউজিক যদি আমি বলি, তখন একটা বিরাট চেঞ্জ আসছিল। অনেকটা আমি বলবো হেভি মেটাল, রক, এই ধরনের ঘরানা চলে আসছিল, যেটা বাংলা গানে আগে ছিল না খুব একটা। বাট তখন আমরা ভাবলাম, আমরা দেখছিলাম বাংলা গানে কেমন যেন একটা ডিফারেন্ট লাইনে চলে যাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছিল বাংলা গান বোধহয় বাংলা গানের মতো থাকছে না। তখন আমরা রেনে সাহেব ঠিক করলাম আমরা দুটো জিনিস আমরা রাখবো। সবসময় চিন্তা করছিলাম যে বাংলা গানে দুটো মূল উপজীব্য আছে, একটা হচ্ছে লিরিক্যাল ভ্যালুস, আর হচ্ছে মেলোডি। সো এই দুটোকে বাদ দিয়ে আমরা কখনো কিছু করব না। আমরা রেনেসায় যাই করি এই দুটোকে ধারণ করব, প্লাস আমরা এটা একটা আমি কিছু সমাজের জন্য কথা বলবো, দেশের জন্য কথা বলবো। কারণ এটা কিন্তু ব্যান্ড মিউজিক শুধু একটা ইন্ডিভিজুয়াল সঙ্গীত না, এতে আমাদের মেসেজ দিতে হবে। কারণ ইয়াং জেনারেশন আমাদের গান শুনে, কারণ তাদেরকেই আমাদেরকে মেসেজ দিতে হবে। সেই জন্য আমরা সবসময় চিন্তা করেছি রেনেসা যে কাজই করুক না কেন, যে গানই করুক না কেন, এটা ইভেন কি রোমান্টিক গান হলো সেখানে কিন্তু একটা মেসেজ থাকবে। সো এইভাবে আমরা চিন্তা করেছি, এবং সেই জন্য আমরা রেনেসা নামটা দিয়েছি, যে পুনর্জাগরণ, বাংলা গানের পুনর্জাগরণ হচ্ছে। পরিবারের সদস্যদের কথা বলছিলেন, জি আমি যতদূর জানি আপনার দাদা কাওয়ালি সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। নানা, আপনার নানা কাওয়ালি সঙ্গীত, মানে সেই ইনফ্লুয়েন্স তো আসলে দেখছি না আপনাদের গানে। সেই গল্পটা কিন্তু ইন্টারেস্টিং হলো, নানা কাওয়ালি গাইতেন উনি, কিন্তু আমার বাবা আবার গান গাইতেন। আমার বাবা উনিও নজরুল গীতি গাইতেন, কিন্তু আমরা কেন যেন একটু ডিফারেন্ট হয়ে গেছি। কিন্তু মিউজিকই, সবকিছু কোনো না কোনো ভাবে যোগসূত্র তো আছেই। একটা গল্প আমি জানতেই চাইবো, আপনাদের বিখ্যাত গান মন শুধু মন ছুঁয়েছে, আপনি ভাইয়ের কথা বলছিলেন, তার সুর করা কি, ওই গল্পটা একটু শুনি। জি, বড় ভাই আসলে খুব চট্টগ্রাম বেতারের ছিলেন, উনি চট্টগ্রামে খুব নাম করা শুরু করা ছিলেন, উনি নিজেও গাইতেন। সো উনি ওই যে বলুন ওনার ব্যান্ড ছিল বালার্ক নামে। সো উনি কিন্তু তখন খুবই পপুলার। আমার শুরুটা কিন্তু ওনার হাতে খড়ি দিয়ে, ওনার কাছে আমার হাতে খড়ি। নামটা একটু, ওনার নাম হচ্ছে জিলু খান, মোহাম্মদ জিলু খান। আমার নাম নকিব খান, আমার ছোট নাম পিলু খান। সো জিলু ভাই তখন আমার চেয়ে অনেক বড়, 10 বছরের বড়। গান গাওয়া, গান শিখা, আমার কিবোর্ড বাজানো শিখা সব ওনার কাছে কিন্তু। সো আমার বলে আমরা গানের গুরু বলতে হয় ওনাকে। সো উনি তখন অনেক গানের সুর করছিলেন, কারণ যখন আমরা ব্যান্ডে গান করি তখন উনি ব্যান্ডের প্রতি, যেহেতু নিজেরও ব্যান্ড ছিল এক সময়, খুবই ইন্টারেস্টেড। সো কেন জানি ওনার এই গান সুরটা ওনার মাথায় আসছিল, উনি গুনগুন করছিলেন। তো আমাকে ডাক দিল, বললো যে আমার মাথায় একটা সুর আসছে এরকম। তো আমি জাস্ট গিটার নিয়ে বসলাম, একসাথে ওটা বাজাচ্ছি, শুনছি। আর আমি বললাম যে গানটা তো যদি সুরটা মনে রাখতে হয় আমার কিছুটা লিখে রাখতে হবে। ওই যে লিখে রাখাটা, সেটা আমার লেখা। আচ্ছা, গানটার লেখাটা আমার, বড় ভাই সুর, সেভাবে গানটা তৈরি। তারপর আমরা সোলসে এটাকে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে, সালটা মনে আছে? 1978। জি, তারপরে আপনারা এটা সোলসে বলছিলেন যেটা। কিন্তু আরেকটা জিনিস আমি না বললেই পারছি না, আমাদের আরেকটা দল ছিল কয়ার গ্রুপ। সেটা হচ্ছে সৈকতচারী নাম, যেখানে আমরা 10-12 জন মেয়ে ছিল, 10-12 জন ছেলে ছিল, একসাথে আমরা কয়ার করে গান করতাম ওই সময়। এবং যেটা কখনো আমরা কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতাম না, শুধু ভোকালস দিয়ে আমরা গান করতাম, মানে কয়ার করে গান করতাম। তো আমরা যখনই নতুন গান কিছু করি, আগে সৈকতচারীতে করে এটাকে কয়ার করে আমরা প্র্যাকটিস করতাম, প্লাস স্টেজে করতাম, তারপরে যন্ত্রের সাথে আমরা সোলসে করতাম। তো মন শুধু ওভাবেই আসলে আসে, মুখরিত জীবন চলার বাক্যে ওভাবেই আসছে। সেই জন্য দেখবেন আমাদের গানে অনেক বেশি হারমোনাইজিং ইনফ্লুয়েন্স, অনেক বেশি হারমোনিক ইনফ্লুয়েন্স আছে। একটি গানকে আসলে তাহলে সত্যিকার অর্থে কিভাবে কি করলে একটা গান কালজয়ী হয়? কারণ আমরা দেখতে পাই যে প্রযুক্তিগতভাবে অনেক নিখুঁত গান আজকাল হচ্ছে, কিন্তু সেটা তো থাকছে না, হারিয়ে যাচ্ছে। তো এই যে প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকা একটা গান, এটা কিভাবে আসলে সম্ভব? এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরস আছে এখানে। শুধু গান ভালো হলে যে মানুষের কাছে পৌঁছাবে বা মানুষের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, এটা অনেকগুলো ফ্যাক্টরস এখন, এবং সময়ের সাথে সাথেও কিন্তু বদলায় এটা। সো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে কিছু জিনিস আছে যে আমার
থিওরি, আমার থিওরি হচ্ছে গানটা খুব সিম্পল হতে হবে, সুরটা খুব সিম্পল হতে হবে, কথাগুলো খুব সিম্পল হতে হবে, যেন মানুষ সেটাকে গ্রহণ করতে পারে, গুনগুন করে গাইতে পারে। তো ওই সিম্পলিসিটিটা দরকার, এটা আমি অলওয়েজ চিন্তা করি। এবং গানের প্রথম লাইনটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট লাইনটা, এবং ফার্স্ট লাইনটা হ্যাজ টু বি ক্যাচি। মানে শব্দ বলেন, শব্দ চয়ন বলেন, সুরের চলন বলেন, সবকিছু কিন্তু খুব ইম্পর্টেন্ট ফার্স্ট লাইনটা। এবং তার সাথে যে কর্ড প্রোগ্রেশনগুলো আছে সেটা আমার কাছে মনে হয় যত সিম্পল করা যায় ততই বেটার, যেন আরোপিত মনে না হয়। এটা আমার ব্যক্তিগত থিওরি, আমি সবসময় সিম্পলিসিটি বিশ্বাস করি। আরেকটা হচ্ছে লিরিক্সটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি বাংলা গানে যদি আমি বলি, আমরা আসলে এই জিনিসটা মাথায় রাখি না যে মানুষ কিন্তু ঠিকই গান শুনে, সুর শুনে ঠিক আছে, বাট কথাও কিন্তু শুনে মানুষ মনে রাখতে চেষ্টা করে এবং নিজের সাথে মিলায়, নিজের জীবনের সাথে মিলায়। কাজে এই জিনিসগুলো যখন মিলে যায় তখন কিন্তু মানুষ গানগুলো মনে রাখার চেষ্টা করে। আরেকটা জিনিস হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, কমিউনিকেশন। কারণ আমি গান করে ফেলে রাখলাম, মানুষ জানলো না, সেটা হবে না। সো এই মাধ্যমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পারফর্মিং আর্ট, হ্যাঁ, পারফর্মিং আর্ট দরকার, মিডিয়ার একটা রোল আছে এখানে। সবকিছু মিলিয়ে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে ব্যান্ড সঙ্গীতের যে স্বর্ণযুগ, আপনারা যে সময়ে, আজকেও তো এখনো ব্যান্ড সঙ্গীত আছে, কিন্তু আজকের সঙ্গীতে কি সেই ধরনের স্বতন্ত্র সাংস্কৃতিক ভাষা আছে যেটা আপনারা চেষ্টা করতেন এখনকার ব্যান্ডে? সংস্কৃতি তো প্রবাহমান, এটা সময়ের সাথে সাথে বদলাবে, চেঞ্জ আসবে, নতুন কিছু আসবে, পুরোনোটা চলে যাবে, আবার পুরোনোর সাথে মেলবন্ধন হবে, সব কিছু মিলিয়ে কিন্তু সংস্কৃতি এইভাবে প্রবাহমান সংস্কৃতি। তো সেখানে এই যে জেনারেশনস টু জেনারেশনস, এটা কিন্তু চেঞ্জ হয়। যেমন জেনজি, তাদের ডিফারেন্ট থট প্রসেস, তাদের ডিফারেন্ট পছন্দ, এটা যে আমাদের সে মিলবে নট নেসেসারিলি, কিন্তু যেটা ভালো সেটা থেকে যাবে, যেটা খারাপ সেটা চলে যাবে। এটা কিন্তু আমরা দেখে আসছি। আমাদের সময় দেখলাম যে আমরা যেটা করলাম সেটা অনেকে পুরনোরা বলতো এটা কি করছো তোমরা, কিন্তু দেখেন এখন কিন্তু ওরাই গানেই শুনছে। এখন সে শুধু মন যে 50 বছর বয়স প্রায়, এখনো মানুষ শুনছে। সো এটাও কিন্তু অ্যামেজিং, আমরা অবাক লাগছে কিভাবে মানুষ শুনে এটা। কিন্তু এখন তো একটা স্কিপ কালচার আছে, মানে এখন তো আসলে সেই সময় দিয়ে গান শোনা। আপনি ওই গানটা তো শুনেছে, অনেকবার শুনেছে বলেই এখনো 50 বছর টিকে আছে। অবশ্যই গানের সুর এবং কথার গুরুত্ব আছে, কিন্তু এখন তো মানুষ স্কিপ করছে। সেই জায়গাটা, সেই সংস্কৃতি কি আসলে হারিয়ে ফেলেছি না? হ্যাঁ, আপনি সুন্দর কথা বলেছেন। অ্যাকচুয়ালি আমি এভাবে বলি, এখন আমরা সোশ্যাল মিডিয়াতে যেতে গিয়ে আনসোশ্যাল হয়ে গেছে। কারণ আগে একটা ক্যাসেট ছিল, একটা সিডি, একটা ফিজিক্যাল জিনিস ছিল। এখন সবকিছু অনলাইনে, সবকিছু আমি মোবাইল টিপলে আমি পাচ্ছি, সবকিছু গুগল করলে পাচ্ছি, ইউটিউব চ্যানেল খুললে পাচ্ছি, সবকিছু এত ইজিলি অ্যাভেলেবেল, এবং গান শোনা কোনো ব্যাপার না এখন। কিন্তু সেটা তো একসময় ছিল না, অনেক কষ্ট করে আমাদের শুনতে হতো, অনেক কষ্ট করতে হতো। কিন্তু আমার কাছে মনে হয় এই সহজলভ্যটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে মানুষের, এটা আসছে না ঠিক। এখানে আর একটা বিষয় আসলে আঙ্গিক যোগ করতে চাই যে আজকাল আসলে যিনি মিউজিক করছেন তিনি মিউজিকটা নিয়ে আসলে কতটুকু ভাবছেন, নাকি ওনার কাছে ওই কন্টেন্ট ক্রিয়েটার মানে দৃশ্যমান হওয়াটা, এই বাস্তবতাটা কি আসলে শিল্পের, আমাদের সঙ্গীতের গভীরতাটাকে ক্ষতিগ্রস্ত করে? অ্যাবসলিউটলি, আপনি খুব সুন্দর কথা বলেছেন। এখন জিনিসটা হয়ে গেছে কি, গানটা এখন ভিউ হয়ে গেছে, এখন আর অডিও ব্যাপার নাই। এটাই আমাদের বিরাট ক্ষতি করেছে আমি বলবো। কারণ মানুষ এখন কি ওই কন্টেন্ট করতে গিয়ে ভিডিওর প্রতি বেশি নজর দিচ্ছে, যার ফলে গানের যে অডিওর যে মানটা, কথা এবং সুরের কম্পোজিশনের যে মাহার্যটা, সেটা থাকছে না বলে আমি মনে। এটা আমার কাছে ব্যক্তিগত মত। আসলে এটা কিন্তু একটা ক্ষতি করেছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য। কারণ গানটা কিন্তু অডিও, গানটা যতই বলেন আপনি ভিডিও, হ্যাঁ ভিডিওটাকে করবে, বাট আলটিমেটলি কিন্তু অডিও। এটা আমরা আবার আপনার ব্যক্তিগত জীবনে একটু আসি। আপনি দীর্ঘ সময় কর্পোরেট কমিউনিকেশনসে ছিলেন, কিন্তু আপনার প্যাশনের একটা জায়গা মিউজিক। এই কর্পোরেট কমিউনিকেশনের অভিজ্ঞতাটা, এবং সেখানে যেতেই বা হলো কেন সব মিলিয়ে? আসলে কর্পোরেট লাইফটা আমি বলবো আমার 80%, 20% আমি মিউজিক। অথচ উল্টা হওয়া উচিত ছিল। আমি কিন্তু তাই চেয়েছিলাম এক সময়, যে আসলে বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করতে গেলে অনেক কিছু হয়তো সম্ভব হয়ে ওঠে না। আর্থসামাজিক দিক অনেক সময় আমাদের এফেক্ট করে, আমাদের বাধ্য হই আমরা কর্পোরেট লাইফে ঢুকে যেতে কিংবা মিউজিক থেকে সরে আসতে। কিন্তু যেহেতু মিউজিক আমার প্যাশন, আমার এটা রক্তে আছে, আমি ছাড়তে পারিনি। যত কষ্টই আমি করেছি চাকরিতে, আমার 10 ঘন্টা 12 ঘন্টা অফিস করেও আমি চেষ্টা করছি মিউজিককে কন্টিনিউ করতে। সো এটা আমাকে টিকিয়ে রেখেছে। এবং আরেকটা জিনিস আমাকে খুব হেল্প করেছে আমার কর্পোরেট লাইফে, সেটা হচ্ছে মিউজিক থাকাতে আমার অনেকগুলো টেনশন থেকে মুক্ত থাকতাম। আমি কি বলবো, মানে কাজের মধ্যে থাকলে না, মানে অনেক ধরনের ইস্যুজ আছে যেটা আমি ওভারকাম করতে পারতাম, টেনশন
তারপরে এই যে কষ্ট পাওয়া কিংবা Stress প্রবলেম থাকে, management. স্ট্রেস ম্যানেজমেন্ট যাকে বলে, জি, জি। সো এটা আমার কাছে খুব হেল্প করেছে মিউজিকটা। আরেকটা জিনিস আমি শুধু কর্পোরেট কমিউনিকেশনে ছিলাম, আমার ইন্টারেস্টিং কেরিয়ার পাথ। আমি কিন্তু বেসিক্যালি ফাইন্যান্সের লোক, আমি ফাইন্যান্স কন্ট্রোলার ছিলাম। আচ্ছা। সো ওখান থেকে সাপ্লাই চেইন, আমি যেখানে নেস্টে থেকে কাজ করতাম সাপ্লাই চেইন ডিপার্টমেন্টই ছিল না, আমার হাতে সাপ্লাই চেইন পুরো ডিপার্টমেন্টে তৈরি হয়েছে, স্ট্রাকচার। আপনি পরে একটা অ্যাসোসিয়েশনও হ্যাঁ, করেছিলেন। জি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি, ওটার আমি ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম। জি। সো যার ফলে হয় কি, আমার কর্পোরেট লাইফের সাথে আমি মিউজিকটাকে কিন্তু কোনো না কোনোভাবে জড়িত করে ফেলেছি, মানে আমার থট প্রসেসে আসতো, ক্রিয়েটিভিটিটা আসতো। ক্রিয়েটিভিটিটা কিন্তু অনেক হেল্প করেছে আমার প্রফেশনাল লাইফে। সেই প্রফেশনাল লাইফটার এবং সঙ্গীত এর মধ্যে ব্যালেন্স আসলে কিভাবে করতেন? ভেরি ইন্টারেস্টিং, কারণ এটা কিন্তু খুবই কঠিন কাজ, এটা সবাই পারে না আসলে। অনেকে আমি ঝরে যাই, অনেকে দেখেছি খুব ট্যালেন্টেড লোকজন আছে, ভালো মিউজিশিয়ানও কিন্তু কর্পোরেট লাইফে এসে ঝরে গেছে। সো এখানে আমি অ্যাডভাইস করবো, যারা নতুন কেউ যদি আসতে চায় তাহলে 3টা জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমি আমার জীবন থেকে আমি ফলো করেছি বা নিয়েছি, যেটা বলবো আমি সেই জন্য সবসময় সবাইকে বলে থাকি 3টা জিনিস। নাম্বার 1 হচ্ছে প্যাশন। প্যাশন থাকতে হবে, কারণ প্যাশনটা শুধু গানের জন্য না বা অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য না, কাজের জন্য প্যাশন থাকতে হবে। কাজটাকে আমি প্যাশনেটলি কাজ করতে হবে আমাকে। যখন আমি কাজ করি 100% সময় দিতে হবে ওই কাজের প্রতি, তখন মাথায় কিছু মিউজিক থাকে না। সো আবার যখন মিউজিক করি আমার মাথায় কোনো কাজ, অফিসের কোনো চিন্তা থাকে না, 100% মিউজিক করার চেষ্টা করি, এবং সেই প্যাশনেট জায়গাটা থেকে আমাকে প্রথমে চিন্তা করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। আপনাকে সময়টাকে ভাগ করে নিতে হবে, আপনি কখন কি করবেন। যদি আপনি যখন অফিসে কাজ করেন তখন 100% এটা বলেন 100% অফিসে কাজই করবেন আপনি, তখন কিন্তু দুইটা করতে গেলে পারবেন না। সো ওইভাবে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে, এটা আমি নাম্বার 1 হিসাবে আনবো, সেটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ। কারণ ডিসিপ্লিন লাইফ না হলে আপনি যত কিছু করেন একটা স্টেজে এসে আপনি পারবেন না। সো ইউ হ্যাভ টু ম্যানেজ এভরিথিং সুন্দরভাবে। সেই 3টা যদি পারেন তাহলে ব্যালেন্স করতে পারবেন। আমাদের যে বাংলাদেশের যে সঙ্গীত জগৎ, আমরা বলি সঙ্গীত শিল্প, সঙ্গীতের মিউজিক ইন্ডাস্ট্রি বলি, আপনার মূল্যায়ন কি? আসলেই কি সঙ্গীত জগৎটা কি শিল্প হয়ে উঠেছে? আমি একেবারেই আপনার সাথে একমত যে ইন্ডাস্ট্রি বলা যায় না, কারণ ইন্ডাস্ট্রি যদি সত্যিকার মিউজিক ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়াতো তাহলে বাংলাদেশি মিউজিকের আজকে এই অবস্থা হতো না। কারণ আমাদের দেশের কিন্তু অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ানস আছে, প্রচুর, তারা কিন্তু ঝরে যাচ্ছে বিকজ অফ আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করে নাই। এবং অনেক 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 ভালো শিল্পী বলেন, সুরকার বলেন, মিউজিশিয়ান বলেন, গীতিকার বলেন, ওরা আসলে সংসার চালাতে কষ্ট হয় ওদের, এরকম সিচুয়েশন আছে, যে কারণে হয় কি এই ট্যালেন্টগুলো ওয়েস্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদেরকে ইন্ডাস্ট্রি হিসেবে যদি আমরা গড়তে পারতাম, সিম্পল একটা জিনিস, আমি মনে করেন আমি গান লিখছি, গান সুর করছি, আমরা ক্রিয়েট করছি, মিউজিক ক্রিয়েট করছি, কারণ ক্রিয়েশনের যে দামটা, আমাদের কপিরাইট আইন আছে কিন্তু সেটার প্রয়োগটা ওরকম নাই। আমি যদি রয়্যালটি ঠিক মতো পেতাম, আমি শুধু মন ছুঁয়ে একটা গান যদি আমার রয়্যালটি পেতাম, আমার চাকরি করা লাগতো না, আমি কোটিপতি হইতাম। এই জিনিসগুলো আমাদের এখানে স্ট্রাকচারগুলো ডেভেলপ করেনি এখনো। হ্যাঁ, আইন হয়েছে, এখন আস্তে আস্তে হয়তো ডেভেলপ করবে আশা করি। এখনটা সুযোগ তৈরি হয়েছে, যেহেতু ডিজিটাল যুগে আসছে, অনেক কিছু কন্ট্রোল করার সুযোগও আছে, আবার সুযোগ আছে, দুদিক দিয়ে সমস্যা, আবার সুযোগও আছে। আমার মনে হয় এটা আস্তে আস্তে ডেভেলপ করবে। সেই কাঠামোটা আসলে কেন আমরা করতে পারলাম না, এবং সেক্ষেত্রে আপনাদের দায় আসলে কতটুকু? আমাদেরও দায় আছে, অফকোর্স আমরা দায় অস্বীকার করবো না, বিকজ এটা হচ্ছে কি টোটাল স্ট্রাকচারটা, মানে আমাদের ইকোসিস্টেমটা ডেভেলপ করেনি বাংলাদেশে। কারণ এই কপিরাইট আইনটার সাথে কপিরাইট আইনটা প্রয়োগ করতে হলে কী কী জিনিস লাগবে, মনে করেন এটা কালেকশনের একটা ব্যাপার আছে, মনিটাইজেশনের ব্যাপার আছে, সেগুলি কীভাবে হবে, কোন অর্গানাইজেশন করবে, প্রপারলি হচ্ছে কি না, প্রপারলি যে গান লিখেছে তার কপিরাইট আইন অনুযায়ী পাচ্ছে কি না। সো মনিটাইজেশন একটা বিশাল ইস্যু, যেটা এখন আস্তে আস্তে স্ট্রাকচারটা ডেভেলপ করছে। আমার মনে হয় আগামী 4-5 বছরের মধ্যে এটা ডেভেলপ করবে বাংলাদেশে। আপনাদের দায়ের জায়গাটা কি ঐক্যবদ্ধ না হতে পারে? ঐক্যবদ্ধ না হতে পারে না, আচ্ছা, একদম সত্যি কথাটাই বলছেন আপনি। কারণ আমরা আসলে সত্যি কথা আমরা অনেক চেষ্টা করেছি, আপনারা সংগঠন থেকে কম্পোজার্স একটা সংগঠন আছে, আমাদের সংগঠন আছে, সো আমরা চেষ্টা করছি না তা না, বাট হয় কি, মানে মিউজিশিয়ানরা আমি বলবো যে এটা খুব ইমোশনাল, এবং তাদের আরেকটা এটা ব্যাপার হচ্ছে যে তারা অনেক বেশি বিভিন্ন মাধ্যমে নির্ভরশীল। যেমন অনেকে
টিভি মিডিয়ার সাথে নির্ভরশীল, অনেকে ক্যাসেট বা ব্যবসা যারা তাদের উপর নির্ভরশীল, কিন্তু তারা ঠকায় এদেরকে। যেমন আমি মনে করি যে বাংলাদেশে অনেক টিভি চ্যানেলস আছে, ওখানে তো অনেক গান হচ্ছে, কাজে তারা কি রয়্যালটি দিতে পারে না? যারা ক্রিয়েটার দিচ্ছে না কেন? রেডিও স্টেশন, FM রেডিওগুলো আছে, তাদের গানের উপরে বেচছে, সারাদিন গানই বাজে, বাট একটা পয়সা তো কাউকে দেয় না। কেন দিচ্ছে না? বা সেই স্ট্রাকচারটা, আইনগত কাঠামোগুলো ঠিক মতন কাজ করছে না, সেই জন্য হয়তো দিচ্ছেন। যদি স্ট্রিক্টলি করা হতো তাহলে কিন্তু বাধ্য হতো দিতে, মানে এনফোর্সমেন্টটা যদি হতো। সেখানে স্ট্রাকচারটা গড়ে ওঠেনি এখনো, ওই কাঠামোটা গড়ে ওঠেনি। সো মানে এই ইকোসিস্টেমটা যদি ডেভেলপ হয় ইনশাল্লাহ ভালো হবে, বিকজ ক্রিয়েটাররা কিন্তু সবচেয়ে লুজার, বুঝছেন? যারা পারফর্ম করছে তারা তো স্টেজে অন্তত শো করে টাকা পাচ্ছে, কিন্তু ক্রিয়েটাররা কিচ্ছু পাচ্ছে না। ফিরে তাকালে আপনার সবচেয়ে বড় তৃপ্তি কি হবে, বা অপূর্ণতা কোনো বোধ করবেন কিনা? আমার অলরেডি মানে আমার সঙ্গীত জীবনে 50 বছর হয়ে গেছে। আমি অলরেডি অনেক অনেক আল্লাহর কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, যে মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা এত পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু অতৃপ্তিটা কোথায়? অতৃপ্তিটা আমি মনে আমি কিছুই করতে পারিনি, এখন শিখছি। এখন আমরা বাংলাদেশের বাংলা ভাষার পৃথিবীর 8ম ভাষাভাষী বোধ ভাষা, অথচ বাংলাদেশের গান কেন পৃথিবীতে হিট করছে না? 8ম ভাষাভাষী আমি সিরিয়াল যে বলি অনেক আগে থাকা উচিত, তাই না? নাই কেন? সেখানে আমাদেরও দায়বদ্ধতা আছে, কারণ আমরা হয়তো সেই জিনিসটা ক্রিয়েট করতে পারিনি, ওই লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেল হয়তো যেতে পারিনি। কোয়ালিটি হোক, রেকর্ডিং স্ট্যান্ডার্ড হোক, কিন্তু ওই ইনফ্রাস্ট্রাকচারগুলো হয়তো ডেভেলপ করেনি, ইকোসিস্টেম ডেভেলপ করেনি, যে কারণেই হোক, কিন্তু আমরা যেতে পারিনি। অথচ আমাদের যাওয়া উচিত ছিল, কারণ বাংলাদেশের গান কিন্তু অনেক ভালো গান হয়। আমরা এখন দেখছি যে প্রচুর AI দিয়ে তৈরি সঙ্গীত বাজারে আসছে, এবং আমাদের অনেক পরিচিত শিল্পীরাও আছেন যারা AI দিয়ে মিউজিক তৈরি করে সেটা আমাদের সামনে আনছেন। এটা নিয়ে আপনার মূল্যায়ন জানতে চাইবো, কারণ এতে আসলে সেই সৃষ্টিশীলতার প্রতি কোনো আসলে প্রভাব পড়ছে কিনা? অনেক ধন্যবাদ, এটা খুবই ভালো প্রশ্ন, এবং আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত দিয়ে আমি বলবো অনেক কথা। আমার প্রথম কথা হচ্ছে, টেকনোলজিকে অলওয়েজ ওয়েলকাম করতে হবে। টেকনোলজিকে বাদ দিয়ে আপনি আগাতে পারবেন না। আপনাকে ডেভেলপ করতে হলে ইউ হ্যাভ টু টেক দ্য হেল্প অফ টেকনোলজি। AI এমন একটা টুল, এটা আপনাকে অনেক হেল্প করবে, আপনার ক্রিয়েটিভিটিকে অনেক হেল্প করবে। এটাকে আপনাকে ব্যবহার করতে হবে অ্যাজ এ টুল। এটাকে আপনি মাস্টার হিসেবে ট্রিট করলে হবে না। ক্রিয়েটিভিটি কিন্তু আপনার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগানোর জন্য AI হেল্প নেবেন অ্যাজ এ টুল, যেটা আপনার কম্পিউটারে নেই। ব্যাপারটা ঠিক এরকমই। আসলে একটা সময় মানুষ যখন কম্পিউটার মনে করতো আমাদের চাকরি বাকরি সব চলে যাবে, এটা সব নিয়ে নিচ্ছে। আসলে ব্যাপারটা তা না, কিন্তু ক্রিয়েটিভিটির কোনো হবে না। এখানে আমরা কিভাবে প্রোঅ্যাক্টিভ রোল নেব? কারণ হচ্ছে কি, আমরা দেখছি যে আপনার পুরোপুরি নির্ভরতাটা ওই মেশিনটার উপরেই হচ্ছে। হ্যাঁ, যারা কিন্তু ওই কাজটা করে তারা কিন্তু ভুল করছে। এবং সেই জন্য আমি ইয়াং জেনারেশন, যারা এখনকার জেনারেশন থেকে আমি বলবো যে প্লিজ তোমরা এটাকে টুল হিসেবে ব্যবহার করো, কারণ তোমাদের যে ক্রিয়েটিভিটি আছে, তোমরা অনেক ট্যালেন্টেড, তোমাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে টুল হিসাবে তোমরা টেকনোলজিকে ব্যবহার করো, তখন দেখবে তোমার ক্রিয়েটিভিটিটা আরো বেশি তুমি করতে পারবা, এবং সমৃদ্ধ খুব হবে, কম সময়ের মধ্যে অনেক সমৃদ্ধ হবে, এবং আরো অনেক বেশি কাজ করতে পারবা। যেমন আমি নিজেও কাজ করছি, কারণ আমার মিউজিক অ্যারেঞ্জমেন্ট এখন শুরু করছি AI দিয়ে, এবং যেটা আমাকে অনেক হেল্প করছে। হ্যাঁ, আমার ক্রিয়েটিভিটিকে অনেক অ্যাডভান্স নিয়ে চিন্তা করতে পারছি আমি, বিকজ তাদের হেল্প আমি নিচ্ছি। হ্যাঁ, একটা ব্যাপার আছে কি, এটা AIটা কাজ করে কেমন, এটা বিগ ডাটা থেকে নিয়ে কাজ করছে। সেখানে আপনার ক্রিয়েটিভ কাজগুলো যদি আপনি ইনপুট ঠিক মতো দিতে পারেন, ঠিক মতো প্রম্পট করতে পারেন, সেখানে আপনি ভালো রেজাল্টটা পাবেন। কিন্তু আপনি যদি ওদের উপর ডিপেন্ড করে যান, তাহলে আপনি লস্ট, আপনি শেষ। প্রথমত আপনার মিউজিক চর্চাটা থাকতে হবে, এবং প্রম্পট থাকতে হবে, আপনাদের সেই মাথাটা থাকতে হবে যে আপনি কিভাবে তাকে ইউজ করবেন। মানে ওটাকে আপনার দাস বানাতে হবে, আপনি নিজে দাস হয়ে গেলে হবে না। সো এটা আমার অ্যাডভাইস। বাংলাদেশের সঙ্গীত অঙ্গনের জন্য আপনি আমাদের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে কোনো কিছু বার্তা দিতে চান? যে আমাদের অবশ্যই বার্তা দিতে চাই। আমি প্রথম বার্তা দিতে চাই যে আমাদের এই আইনের সঠিক প্রয়োগটা যেন হয়, এবং এটা আমরা খুব সুন্দরভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে দেখতে পাচ্ছি, ইভেন নেপালেও এটা অনেক বেশি এনফোর্সড, এবং সবাই কিন্তু প্রপারলি টাকা পায়, এবং তারা কিন্তু জীবিকা এখান থেকে নির্ভর করতে পারে, এটার উপর নির্ভর করতে পারে। কাজে এটা আমাদের বাংলাদেশে পারবে না কেন, তাই না? এটা সম্ভব। আমার মনে হয় এটা আমার নীতি নির্ধারক যারা আছে তাদেরকে এটা সিরিয়াসলি ভাবতে হবে, কারণ আমি বলি আমাদের এটা একটা বাংলাদেশের বিশাল সুযোগ আমাদের জিডিপির কন্ট্রিবিউশনে। আমরা যদি একটু সুন্দর করে তাকাই, আমরা যদি বাংলাদেশের গান যদি ইন্টারন্যাশনালে পৌঁছায়, এখন তো সুবিধা হয়েছে, ডিজিটাল সম্ভব, কাজে আমরা অনেক ফরেন কারেন্সি আর্ন করতে পারবো, যেটা কিন্তু বাংলাদেশের জিডিপিতে বিরাট একটা কন্ট্রিবিউশন হতে পারে। গতকাল কি একটা আলোচনায় শুনছিলাম ভাইয়া, যে ইন্ডিয়ার যে বলিউড মিউজিক, সেটা জিডিপি কন্ট্রিবিউশন নাকি মোর দেন 10%। মোর দেন 10%। অ্যাবসলিউটলি রাইট। কাজে আমরা কেন পারবো না? সম্ভব এটা।
কিন্তু আমাদের সেই ইকোসিস্টেমটা এটা তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বণিক ধন্যবাদ। বার্তাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, স্পেশালি বণিক বার্তাকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বণিক বার্তা পড়ি, আমার খুব ভালো লাগে এবং অনেক ইনফরমেটিভ একটা নিউজ পেপার, অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারি, স্পেশালি ইকোনমিক সিচুয়েশনসগুলো অনেক বেশি আমরা জানতে পারি। সো থ্যাঙ্কস বণিক বার্তা আমাকে ইনভাইট করার জন্য, এবং যারা শুনছেন বা দেখছেন দর্শক শ্রোতা তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। কারণ আপনাদের জন্য আমরা বেঁচে আছি। আপনাদের যদি আমাদের গান ভালো না লাগতো তাহলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। সো আপনাদের ভালোবাসা শ্রদ্ধার প্রতি আমার কৃতজ্ঞতা, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড স্পেশালি সবাইকে ঈদ মোবারক।